পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারতের প্রথম জঙ্গি হামলা। এই জঙ্গি হামলার পর ভারতের সেনাবাহিনী কাশ্মীর জুড়ে রীতিমতো ঝড় তুলল। যে তথ্য আজকে দুপুরে সামনে এসছে সেখানে বলা হচ্ছে শেষ একদিনে 1200 জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। এবং হঠাৎ করেই কাশ্মীরে কার্যত লকডাউন। কি হলো হঠাৎ করে পরিবেশ কাশ্মীরে, আজকের এই ভিডিওতে ডিটেইলিং আলোচনা করব। এবং কেন ভারতের সুরক্ষার জন্য এই পদক্ষেপটি অত্যন্ত জরুরি ছিল সে বিষয়ে আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবো। এবং কাশ্মীরে এক্স্যাক্টলি হলোটা কি, কেন হঠাৎ করে পেহেলগাম হত্যাকাণ্ডের পর ফের উত্তাল কাশ্মীর, কাশ্মীরিরাই বা কি চান, প্রশ্ন অনেক। আজকে এই ভিডিওতে ডিটেইলিং আমি আলোচনা করব সমস্ত কিছু। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। দেখুন, কাশ্মীরে ঠিক দুদিন আগে অর্থাৎ 48 ঘন্টা আগে একটি ভয়ানক জঙ্গি হামলার ঘটনা ঘটে। এক্ষেত্রে পেহেলগাম হত্যাকাণ্ডের পর অমরনাথ যাত্রাকে টার্গেট করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। এবং অমরনাথ যাত্রায় দায়িত্বপ্রাপ্ত এক অফিসার যার নাম আসিক হোসেন, তাকে কিন্তু হত্যা করা হয় জঙ্গিদের পক্ষ থেকে। যে তথ্য পরবর্তীকালে সামনে আসে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, একদম হুবহু পাকিস্তানের চেনা ছক। যেখানে বাইকে করে পাকিস্তান জঙ্গিরা আসে, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই বাইকে পাকিস্তানের থেকে আসা কিছু জঙ্গিরা কার্যকরী ভূমিকা পালন করেন। পরবর্তীকালে ফেসবুক বা সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে টিআরএফ, অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফোর্স। এই রেজিস্ট্যান্স ফোর্সই হলো এমন জঙ্গি সংগঠন যারা লস্কর ই তৈয়বার প্রক্সি গ্রুপ। এই টিআরএফ পেহেলগাম হত্যাকাণ্ডেতেও সরাসরি জড়িত ছিল। ভারত তার প্রমাণ আন্তর্জাতিক স্তরকে বারংবার দিয়েছে। এবার এই প্রক্সি গ্রুপ কেন বলছি, দেখুন, লস্কর ই তৈয়বা বা জৈশের মতো সংগঠনগুলো আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ হয়ে যাওয়ার পর এদের চাল চলন গতিবিধি ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ফ্রিজ হয়ে যায়। এই ফ্রিজ হয়ে যাওয়ার পর তারা এমন কিছু সংগঠনকে তৈরি করে যেগুলো আননোন সংগঠন অর্গানাইজেশন, সেগুলোকে সামনে রেখে এরা পিছন থেকে অপারেট করে। এই টিআরএফ হলো এরকমই একটি সংগঠন যেটাকে লস্কর ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য তৈরি করেছে। এই টিআরএফ এর পক্ষ থেকে দায় যখন স্বীকার করা হয় তখন স্পষ্ট হয়ে যায় এই ঘটনার পিছনে পাকিস্তান সরাসরি যুক্ত। কারণ পেহেলগাম হত্যাকাণ্ডে আমরা দেখেছিলাম টিআরএফ এর যে সদস্যরা ভারতে ঢুকে এই হামলা চালিয়েছেন তা পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন এক মানে কর্তা কিংবা সদস্য, তারাও কিন্তু জড়িত ছিল। যে ফোন তারা ব্যবহার করেছিল সেই ফোন কিন্তু চীনা ফোন ছিল। অর্থাৎ পাকিস্তান আন্তর্জাতিক এক আদালতে এই টিআরএফ যতই বলুক যে আমাদের সংগঠন নয়, সেই পাকিস্তানের সংগঠন নয়, কিন্তু আলটিমেটলি বাস্তবের মাটিতে পাকিস্তানি যে টিআরএফ এর ধারক ও বাহক তা কিন্তু ভারত বারবার প্রমাণ করে দিয়েছে। এক্ষেত্রেও কিন্তু তার অন্যথায় হয়নি। এই ঘটনা ঘটানো হয়েছিল 12:30টার সময় এবং 3rd ব্যাটালিয়নের পুলিশ ইন্সপেক্টরে মারা যাওয়ার পরই পরবর্তীকালে সার্চ অপারেশন চালানো হচ্ছে জম্মু ও কাশ্মীর থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো 1200 জন সন্দেহভাজন জঙ্গিকে কিন্তু আটক করা হয়। এবার প্রশ্নটা হলো, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে টিআরএফ পাকিস্তানের সংগঠন, হঠাৎ করে কাশ্মীরের 1200 জনকে কেন ধরলো পাকিস্তানের জঙ্গি সন্দেহে? দেখুন, এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। প্রথমত, গোয়েন্দা দপ্তর বিভিন্ন ক্ষেত্রে সূত্র মারফত আমাদের সামনে প্রকাশ করেছে যে এই টিআরএফ এর যে জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে বলে আমরা ভাবছি, তাদেরকে লোকাল সাপোর্ট দিয়েছে কাশ্মীরেরই বাসিন্দা। কারণ পাকিস্তান থেকে বর্ডার টপকে এসে একটা ঘটনা ঘটিয়ে ফের পাকিস্তানে চলে যাওয়া কার্যত সম্ভব নয়। ফলে লোকাল সাপোর্ট কাশ্মীরেরই কেউ বা কারা দিয়েছে তা কিন্তু স্পষ্ট। পাশাপাশি এই ঘটনায় একটি বাইকের ব্যবহার করা হয়েছে। এবার পাকিস্তান থেকে যে সকল জঙ্গিরা কাশ্মীরে এসছে তারা তো আর বাইকটাকে সীমান্তে নিয়ে আসেনি, তারা কাশ্মীরেরই কেউ বা কারদের সাপোর্টে বাইকটাকে জোগাড় করেছে। বাইকে একটা নির্দিষ্ট নাম্বার প্লেট ছিল, তারাও অ্যাক্টিভলি কাজ করেছে। ফলে সব মিলিয়ে লোকাল সাপোর্ট ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো যায় না, তা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গেছেন গোয়েন্দারা। পাশাপাশি এই ঘটনায় কোন মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে, কিভাবে জঙ্গিরা কমিউনিকেট করেছে, কোন সিম কার্ড ব্যবহার করেছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের সামনে নিয়ে আসতে পারে। কারণ মনে রাখবেন, আপনি অন্য দেশ থেকে এদেশে এসে সহজে সিম কার্ড কিনতে পারবেন না 24 ঘন্টার মধ্যে, যদি
আপনার কাছে বৈধ লোকাল ডকুমেন্টস না থাকে। অর্থাৎ এই ঘটনায় যে কানেক্টিভিটি সিস্টেম তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু লোকাল সাপোর্টের গল্পটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই টিআরএফ বা পাকিস্তানের জঙ্গিরা কোনো ভারতীয় ছাড়া এই ঘটনা ঘটাতে পারতো না, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। পেহেলগাম হত্যাকাণ্ডের দ্বিতীয় ছক। পেহেলগাম হত্যাকাণ্ডে তো আমরা দেখেছিলাম এই টিআরএফ জঙ্গিরা যখন ভারতবর্ষে আসে তখন পাহাড়ের একটি জায়গায় তারা লুকিয়েছিল এবং সেই এলাকার একটি মাদ্রাসার শিক্ষক তাদেরকে কিন্তু দিনের পর দিন খাদ্য পৌঁছে দিয়েছে, লোকাল সাপোর্ট দিয়েছে, ফান্ডিং করেছে, এমনকি এক্সিট রুটটাও কিন্তু তারা তৈরি করে দিয়েছে। কারণ পাকিস্তান থেকে যারা এদেশে আসে এই ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়, তারা তাদের কাছে এক্সিট রুটটা যদি না থাকে তারা পালাতে পারবে না দেশ ছেড়ে। ফলে লোকাল সাপোর্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই অঞ্চলে জামাত নামক একটি সংগঠনকে নিষিদ্ধ করে দেয় ভারত 1 বছর আগে। যদিও বহুদিন ধরেই জামাত এইখানে নিষিদ্ধ। এই নিষিদ্ধর যে টাইম লাইনটা, সময়সীমাটা শেষ হয়ে যাওয়ার পর ভারত আগের বছর ফের এদের নিষিদ্ধ ঘোষণা করে দেয়। কিন্তু বিভিন্ন জায়গায় কান পাতলে শোনা যায় জামাত এখনো পাকিস্তানের জামাত এখনো ভারতের এই কাশ্মীর অঞ্চলে অ্যাক্টিভলি কাজ করে। কিভাবে কাজ করে? জামাত খাতায় কলমে নিষিদ্ধ হলেও এই লোকাল লেভেলে সাপোর্টটা কিন্তু জামাতের একাধিক সদস্য দেয়। তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া, তাদেরকে ফান্ডিং করা, চোরা পথে তাদেরকে এদেশে নিয়ে আসা, তাদেরকে অস্ত্র সরবরাহ করা, এমনকি এক্সিট রুটটাও জামাতের একাধিক নেতারা ঠিক করে দেয় বলে বিভিন্ন জায়গায় খবর। 6 মাস আগে জামাতের একাধিক স্থান কার্যত বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছিল ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। 6 মাস পরে আজকে এই ধরনের ঘটনায় ফের কাশ্মীরের এই ধরনের সংগঠনের নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারত এই পাকিস্তানকে পাত্তা না দিলেও পাকিস্তান কিন্তু ভারতকে ভুলতে পারছে না। আন্তর্জাতিক স্তরে তারা প্রতি মুহূর্তে হাস্যরসের উপাদান পরিণত হলেও তারা ভারতকে আক্রমণ করে ফের ভেসে থাকতে চাইছে। এই মুহূর্তে পাকিস্তান কেন ভারতে এই ধরনের আক্রমণ করছে তাও কিন্তু বুঝতে হবে আপনাদের। পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্সটা এই মুহূর্তে অত্যন্ত ভঙ্গুর। শেষ মাসে, জুলাইয়ের শেষ সপ্তাহে পাকিস্তানে ভোট। 27 জুলাই থেকে আগস্টের 10 তারিখের মধ্যে পাকিস্তানে ভোটদান প্রক্রিয়া হবে। এই মুহূর্তে পাকিস্তানের সরকারের বিপক্ষে জনমত সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। পিওকেতে 60,000 মানুষ রাওয়ালকোটে আন্দোলন করছে আসিম মুনিরের সেনাবাহিনীর বিপক্ষে। তারাও স্বাধীনতা চাইছে। বালুচিস্তান লিবারেশন আর্মি অলরেডি নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিয়েছে। দেশের আভ্যন্তরীণ একাধিক জায়গায় টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীর ঘাঁটি কার্যত লণ্ডভণ্ড করে দিয়েছে। সিন্ধ প্রদেশে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, যা সিন্ধ রেঞ্জার্সকে দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করছে আসিম মুনিরের সরকার। এবার যাদের দেশের 4-5টা আন্দোলন সরকারকে ক্রমাগত বিব্রত করছে, সে দেশের মানুষ যে সুখে আছে তা কিন্তু নয়। সে দেশের মানুষ বুঝতে পারছে এই পাকিস্তান সরকারের আসলে এদের বিপক্ষে লড়াই করার ক্ষমতা নেই, তাই এই সরকারের পরিবর্তন চাইছে তারা। পিওকে সাধারণ মানুষ স্পষ্ট বলেই দিয়েছে, এলওসি খুলে দেওয়া হোক, আমরা ভারতের সাহায্য চাই, ভারত যেন আমাদের পাশে থাকে, আমাদের ওষুধপত্র দেয়, আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। পিওকে সাধারণ মানুষ এখন দেখছে ভারতের কাশ্মীরে ট্যুরিজম সেক্টর একটা জায়গায় চলে গেছে। পেহেলগাম হত্যাকাণ্ডের পরেও ভারতে কাশ্মীরে হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করার জন্য। অর্থাৎ ভারতের কাশ্মীরের মানুষ কিন্তু ট্যুরিজম সেক্টরকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে 370 ধারা রদ করার পরেও। ফলে পাকিস্তানের এই কাশ্মীরে এখন বুঝতে শুরু করেছে যে দিনের পর দিন পাকিস্তান সরকার তাদেরকে ভুল বুঝিয়ে কুক্ষিগত করতে চেয়েছিল। ফলে তারা এখন ভারতের সঙ্গে অ্যাটাচ হতে চাইছে। আর এই সকল দিকে মুখটা ঘোরানোর জন্যই তারা এই ধরনের ভয়ঙ্কর একটা হামলা করলো, এবং এমন একটা সময় হামলা করলো যখন অমরনাথ যাত্রা চলছে। টিপিক্যাল পাকিস্তানি প্যাটার্ন, যখনই উচ্ছ্বাসে মানুষ থাকে, উৎসব মুখর অবস্থায় যখন থাকে, যখনই ধর্মচর্চার জন্য মানুষ যায়, তখনই এই ধরনের অ্যাটাকগুলো করা হয়। কারণ একসঙ্গে অনেক মানুষকে তারা পায় এবং একই সঙ্গে তারা বুঝিয়ে দেয় উৎসব আনন্দ করার অধিকার সাধারণ হিন্দু নাগরিকদের নেই। তারা কোথাও না কোথাও গিয়ে ওই ধরনের পিছিয়ে থাকা মেন্টালিটিকে এস্টাবলিশ করার চেষ্টা করে যে ইসলামে আছে সবসময় তোমাকে বন্দি ঘরের মধ্যে থাকতে হবে। যাই হোক, সব মিলিয়ে ভারতের সেনাও কিন্তু পিছিয়ে নেই। 1200 জনকে আটক করা হলো একদিনে। অর্থাৎ এই সূত্র ধরে যদি পাকিস্তান অব্দি সেনারা পৌঁছে যায় তাহলে কিন্তু অপারেশন সিঁদুর পর 2.0 অচিরেই আমরা দেখতে পাবো, এবং সেই সম্ভাবনাই কিন্তু তৈরি হয়েছে। আগুন নিয়ে খেললো পাকিস্তান, সেই আগুনে তাদেরকেই পুড়তে হবে, তা লিখে রাখতে পারেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।